সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইউসিবি পিএলসি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম। যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা সবাইকে, ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছে আজকের অনুষ্ঠান। আজকের আলোচনার বিষয় রাজপথের নিয়ন্ত্রণ। রাজপথের নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট রফিক শিকদার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। আপনাকে স্বাগত। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন মোহাম্মদ রাশেদ খান, সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দুটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন আপনারা। রাজপথের নিয়ন্ত্রণ কাদের কাছে থাকবে? আরও রাজনৈতিক দল আছে দেশে, তারাও চেষ্টা করছে। সারা দেশে এখন একটা রাজনৈতিক দলের জনসমর্থন আদায়ের চেষ্টা এবং জনমত তৈরির চেষ্টা আমরা দেখছি। এই জনমত তৈরি এবং জনসমর্থন আদায় দিয়েই মূলত রাজপথের নিয়ন্ত্রণ নেয় রাজনৈতিক দলগুলো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার, আপনার কাছ থেকেই শুনতে চাই, আপনারা রাজপথের নিয়ন্ত্রণ কিভাবে রাখছেন এবং প্রতিপক্ষর যে রাজনৈতিক দলগুলো এখনও রাজনীতিতে সক্রিয় আছে তাদের মোকাবেলা কিভাবে করছেন বা করবেন সামনে নির্বাচনকে ঘিরে? ধন্যবাদ মাসুম, আপনাকে ধন্যবাদ সহ আলোচককে এবং চ্যানেলে যারা দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, রাজপথ হচ্ছে একটা রাজনৈতিক দলের জন্য বা রাজনৈতিক অঙ্গনে একটা উন্মুক্ত একটা স্থান এবং এটাকে আমরা রূপকর্তে ব্যবহার করি। পিচঢালা রাজপথ, রক্তাক্ত রাজপথ, অধিকার আদায়ের জন্য রাজপথ। বিএনপি একটি বড় রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দলটির সুদীর্ঘ ইতিহাস আছে। বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল সহ যে সকল অঙ্গ সংগঠনগুলো আছে, ছাত্রদলের ইতিহাস আছে। রাজপথ আসলে এটা দখল করার কিছু নয়, কারণ রাজপথ তো এটা সকলের জন্য। আমরা নিয়ন্ত্রণের কথা বলছি। নিয়ন্ত্রণ যে ব্যাপারটা, সেটা হচ্ছে রাজপথ কিন্তু সবসময় কিন্তু রাজপথবাদী দেশটা কিন্তু সকল জনগণের এবং এই রাষ্ট্রের মালিক কিন্তু জনগণ। এখানে আপনার রাজনৈতিক দলগুলো হচ্ছে জনগণের ভোটের সময় ভোটের স্টেক হোল্ডার হিসেবে দায়িত্ব পালন করে। রাজনৈতিক দল হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করা, দায়িত্বশীল ভূমিকা রাখা, এটা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব। কারণ রাজনৈতিক দলের যে তাদের যে পরিপক্কতা, রাজনৈতিক দলগুলোর যে কর্তব্য, রাজনৈতিক দলগুলোর যে উদ্দেশ্য বা আদর্শ, সেগুলো আপনার জনগণের কাছে তুলে ধরা হয় এবং তার মাধ্যমে জনগণ ওই রাজনৈতিক দলগুলোর সাথে সম্পৃক্ত হয়। আপনি যদি বলেন গত গণতন্ত্রের সংগ্রামে যতবারই দেশ সংকটে পড়েছে, গণতন্ত্রের লড়াই করতে গিয়ে কিন্তু ওই সংকট থেকে উত্তরণ করতে গিয়ে বিএনপির অঙ্গ সংগঠনকে অনেক বেশি ত্যাগ স্বীকার করতে হয়েছে, অনেক রক্ত দিতে হয়েছে। যখন 1982 সালে হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা দখল করে অবৈধভাবে, তখন কিন্তু বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘ 9 বছর লড়াই করেছে। এই লড়াই করতে গিয়ে সবাই কিন্তু রাজপথে লড়াই করে টিকে থাকতে পারে না। অনেকে বেইমানি করে, বিশ্বাসঘাতকতা করে হারিয়ে যায়, পালিয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, কিংবা ছিটকে যায়, কিংবা বিশ্বাসঘাতকতা করে আন্দোলনের পিঠে ছুরিকাঘাত মারে। যেমনি আওয়ামী লীগ 1986 সালে মেরেছিল, বলেছিল হোসেন মোহাম্মদ এরশাদের অধীনে যারা নির্বাচনে যাবে জাতীয় বেইমান হবে। আওয়ামী লীগ জাতীয় নির্বাচনে গিয়েছিল, হোসেন মোহাম্মদ এরশাদের বেইমান হয়েছে। তৎকালীন ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব সংগঠন থেকে বেরিয়ে এসেছিল এই প্রতিবাদ করে। এই সময়ের কথা শুনতে চাই আমরা। এখন অতীতকে আপনাকে মুছে ফেলা যাবে না, আমরা মুছে ফেলতে চাই, আনতেই হবে, আসবেই। কারণ রাজপথের ইতিহাস তো, রাজপথ তো বিএনপি একদিনের রাজপথ করে নেয়। এমনকি আপনি যদি সাম্প্রতিক কালগুলো যদি গত 15 বছরের ইতিহাসও আপনি আনেন, তাহলে আপনি দেখবেন যে আওয়ামী লীগের নেতারা এবং সরকারের ওই সময়ের আপনার এই ফেসিস্ট এই সরকারের গোষ্ঠীরা ওরা এসি রুমে বসে বসে কিংবা কখনো কখনো টেলিভিশনে এসে তারা বলতো যে বিএনপি এগুলো কী আন্দোলন দেয়। সেটা হলো কি কালো পতাকা মিছিল, পথযাত্রা, আপনার অবস্থান ধর্মঘট, মানববন্ধন, কখনো কখনো উপজেলা সমাবেশ, জেলায় সমাবেশ, বিভাগের সমাবেশ, কোনোটাকে তারা গুরুত্ব দিত না। রাজপথের সমাবেশ, রাজপথের আন্দোলন, এটাকে গুরুত্ব দিত না তারা বলতো এটা কিসের। কিন্তু আমাদের বিএনপি আমাদের বক্তব্যটা হলো যে না, আমাদের কর্মসূচি থাকবে জনগণের সম্পৃক্ত। আমরা জনগণের কাছে আমাদের কর্মসূচি তুলে ধরবো জনগণের গণদাবি নিয়ে। এটা আমাদের কোনো ব্যক্তিগত দাবি না। সে কর্মসূচিগুলো কিন্তু জনগণ গ্রহণ করেছে মনের প্রাণে, অন্তর দিয়ে, আন্তরিকতা দিয়ে, ভালোবাসা দিয়ে, শ্রদ্ধা দিয়ে।
ইভেন এই যে দেখেন আওয়ামী লীগের শেষ টাইমে যখন 7 জানুয়ারি কলঙ্ক নির্বাচন করলো 2024 সালে, 30 জানুয়ারি আমরা কালো পতাকা মিছিল প্রদর্শন করলাম, ডক্টর মঈন খানকে তা তুলে নিয়ে গিয়েছিল, তারপরে আবার ছাড়তেও বাধ্য হয়েছে এবং তারা অনেক জায়গায় আমাদেরকে করতে দেয় নাই। আমরা লিফলেট বিতরণ করতাম, রিজভি আহমেদকে দেখতেন, আমাদেরকে দেখতেন, আমাদেরকে আরও কিছু নেতারা যে লিফলেট দিত, এটাকেও নিয়ে সরকার কিন্তু তিরস্কার করতো, কিন্তু আমরা লিফলেট জনগণের কাছে পৌঁছে দিয়েছি যে না, এই সরকারকে আমরা চাই না, এই সরকার নির্বাচন দামি নির্বাচন, এই সরকার নির্বাচন প্রশ্নবিদ্ধ। এইভাবে কিন্তু রাজপথে কিন্তু জনগণের দাবি তুলে ধরা, জনগণের আস্থা আনা, শ্রদ্ধা আনা, সব কিছু রাজপথে কিন্তু হয়। সভা সমাবেশ, মিছিল, মিটিং, মানববন্ধন এখন হচ্ছে। তো এখন আমার কথাটা হলো, এই সরকার ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করার মধ্য দিয়ে কিন্তু আপনার প্রমাণ হয় যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট অ্যান্ড স্ট্রাগল ফর দ্য এক্সিস্টেন্স। সংগ্রাম ছাড়া কখনো নেতৃত্ব প্রতিষ্ঠিত হয় না, কখনো পিছনের দরজা দিয়ে কিন্তু নেতৃত্ব আসে না, এবং নেতৃত্ব কিন্তু বিকশিত হয় তার অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে। যেই রাজনৈতিক দল যত বেশি লিডারশিপ দিতে পারবে, জনগণের সম্পৃক্ত হতে পারবে, জনগণের দাবি আদায়ের জন্য যত বেশি ত্যাগ স্বীকার করতে পারবে, রিস্ক দিতে পারবে, সেই সংগঠনকে, সেই মানুষগুলোকে মানুষ ভালোবাসে। একটা সংগঠনে কিন্তু অনেক নেতা থাকে, কিন্তু ওই সংগঠনের মধ্যে যাদেরকে মানুষ বেশি ধারণ করে তাদের কারা দেখবেন যে ওই সংগঠনের সবচেয়ে বড় ত্যাগী যারা বেইমানি করে, সংগঠন থেকে বিশ্বাসঘাতকতা করে, বা সংগঠনের আন্দোলনের পিঠে ছুরি মারে, তাদেরকে মানুষ কিন্তু ইতিহাস আস্ত করে লিখে পড়ে। সুতরাং বিএনপি একটা রাজনৈতিক দল হোসেন মোহাম্মদ এরশাদ বিরোধী আন্দোলনে যেমনি বিশ্বাসঘাতকতা করে নেই 9 বছর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, অবিচল পিঙ্গলক্ষেপিত বেগম খালেদা জিয়া আপসীর নেতৃত্ব দিয়ে এরশাদকে ধরাশায়ী করে 90-এর হোসেন মোহাম্মদ এরশাদের পতন করিয়েছিল। 91 সালের 28 ফেব্রুয়ারি কিন্তু এদেশের জনগণ বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় ক্ষমতা এনেছিল, 5টি আসন অলঙ্কৃত করেছিলেন। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কিন্তু বেগম খালেদা জিয়া হয়েছেন। দিস ইজ ট্রু, এবং এটি হচ্ছে ইতিহাস। একইভাবে যদি আপনি গত 15 বছরের কথা বলেন, সবচেয়ে বেশি আন্দোলনের ত্যাগ স্বীকার করেছে বিএনপির রাজনৈতিক দল অনেক, ইলিয়াস আলী সহ, চৌধুরী আলম সহ, ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাইফুল ইসলাম হিরু, হুমায়ুন কবির পারভেজ লাকসামের, তারপরে আপনার আমাদের সুমন, সাদুল ইসলাম সুমন, সিলেটের দিনার, অসংখ্য আমাদেরকে নেতা গুম করা হয়েছে, থেমে থাকি নাই। সেই জন্য আমি বলবো কি, আপনাকে জানেন, এইভাবেই কিন্তু বিএনপি একটা বড় রাজনৈতিক দলে পরিণত হয়েছে। কখনো রাষ্ট্রীয় ক্ষমতা গিয়েছে, কখনো রাজপথে ছিল, কিন্তু বিএনপি কখনো আপোষ করে নাই, রাজপথ ছাড়ে। পুলিশের নিপীড়ন নির্যাতন, শোনেন, পুলিশের নিপীড়ন নির্যাতন এবং আওয়ামী লীগের দুঃশাসনের নিপীড়ন নির্যাতনকে উপেক্ষা করে, রক্তচক্ষু বিএনপি কিন্তু এগিয়ে গিয়েছে। 15 বছর ইতিহাস কিন্তু সেটাই প্রমাণ করে। সে কারণে কিন্তু আপনার এই যে 25 আগস্টের ইতিহাস স্থাপন করতে সক্ষম হয়েছে বিএনপি। রাজপথের নিয়ন্ত্রণের জন্য অনেকগুলো রাজনৈতিক দল এখন কাজ করছে। আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, আরও যেসব রাজনৈতিক দলগুলো এখন আছে, আপনারা আপনাদের নিয়ন্ত্রণ বা আধিপত্য বিস্তারে অথবা মানুষের কাছে যাওয়ার জন্য, মানুষের সমর্থন পাওয়ার জন্য কি করছেন? ধন্যবাদ আপনাকে সহ সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। রাজপথের নিয়ন্ত্রণ, আসলে আমার যেটি মনে হয়, নির্বাচন ছাড়া আসলে বোঝা মুশকিল যে রাজপথে আসলে কার কতটুকু নিয়ন্ত্রণ রয়েছে। বাংলাদেশের যে রাজনৈতিক কালচার আমরা দেখেছি, যে একটি জনসভা আপনি করবেন, আপনার একজন কাজিনকে আপনি বললেন যে আপনাকে 1 লাখ টাকা দেওয়া হলো, এরকম 10 জনকে বললেন 10 লাখ টাকা, তো এই 10 জন মিলে কিন্তু আপনার জনসভায় সব মিলে 10,000 মানুষ আনতে পারবে। এই মানুষগুলোকে অনেক সময় ভাড়া করে আনা হয়। আপনি একজন সাংবাদিক হিসেবে নিশ্চয়ই দেখেছেন যে বস্তি থেকে লোকগুলোকে জনসভায় আনা হয়। বিশেষ করে আওয়ামী লীগের সময় আমরা এটা বেশি দেখেছি। আওয়ামী লীগ যখন জনসমর্থন হারায়, তখন আপনার ভাসানটেকের বস্তি থেকে, আমি নিজে দেখেছি ওই এলাকায়, যেহেতু আমি দীর্ঘ সময় থাকার অভিজ্ঞতা হয়েছে, তারা কিন্তু বস্তি থেকে লোক নিয়মিত ট্রাকে করে, বাসে করে, গাড়িতে করে তারা উদ্যানে এনেছে। তো এইভাবে একটা জনসভায় লোক হওয়া মানেই তারা সবাই যে আপনাকে ভোট দেবে, সবাই আপনার কর্মী, সেটি প্রমাণ করে না। এই জন্য আমার কাছে যেটি মনে হয় যে রাজপথের নিয়ন্ত্রণ বলতে আসলে নির্বাচনে কোন দল কতটুকু ভালো করছে, কতটুকু ভোট পাচ্ছে, সেটিকেই বোঝায়। আর আমরা 2018 সাল থেকে আমাদের সংগ্রাম চালিয়ে যাচ্ছি। নিশ্চয়ই আপনি এটা অস্বীকার করতে পারবেন না, রফিক ভাই পারবে না, যে 2018 সালের যে কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনকে কেন্দ্র করেই 24 সালে আবার কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। এবং এই 18 সালের কোটা সংস্কার আন্দোলন আল্লাহর একটি রহমত। এই আন্দোলনটি না হলে বাংলাদেশে গণ অভ্যুত্থান হতো না। আমি কখনোই বলি না যে আমরা গণ অভ্যুত্থান সৃষ্টি করেছি, আমরা গণ অভ্যুত্থানের বীজ বপন করেছি, কিন্তু এতটুকু বলতে হবে যে 18 সালের কোটা সংস্কার আন্দোলনকে আমরা যেভাবে ত্বরান্বিত করেছি, ওই সময় আমি নিজেও, আমাকে 1 জুলাই অ্যারেস্ট করা হয়, আমি একটানা 15 দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি,
হাসিনা আমাকে জেলে পাঠিয়েছে, জেল থেকে বের হয়ে আবার কিন্তু আমরা রাজপথে গিয়েছি। রাজপথের নিয়ন্ত্রণ বলতে এই যে আন্দোলন সংগ্রামে হার না মানা, যেটি আমরা 24 সালে দেখেছি, 18 সালে নিরাপদ সড়ক আন্দোলনে দেখেছি, কোটা সংস্কার আন্দোলনে দেখেছি। আমার মনে হয় যে এই নিয়ন্ত্রণ আসলে সবসময় সবার হাতে সমানভাবে থাকে না। একটা সময় 18 সালে আমাদের হাতে পুরো বাংলাদেশের নিয়ন্ত্রণ ছিল। ওই সময় আমরা ঘোষণা দিয়েছি, আমি নিজে ঘোষণা দিয়েছি, আমার মনে আছে যে হাসিনাকে অবশ্যই জাতীয় সংসদে দাঁড়িয়ে ঘোষণা দিতে হবে যে কোটা সংস্কার তারা করবে। আমাদের কাছে ওই সময় মনে হয়েছিল যে সংসদে যে ঘোষণা হাসিনা দিবে এরপরে ওইখান থেকে আর বের হতে পারবে না। তো বাস্তবতা আবার ভিন্ন ছিল যে 1 মাসে আমরা দেখলাম যে প্রজ্ঞাপন দেওয়া হচ্ছে না। এরপরে আমরা আবার রাজপথে নেমেছি, তখন আবার নিয়ন্ত্রণ এসেছে, মাঝখানে নিয়ন্ত্রণ কিন্তু বাইরে চলে গিয়েছিল। অর্থাৎ নিয়ন্ত্রণ সবসময় এখনকার নিয়ন্ত্রণ এই মুহূর্তে জি এই মুহূর্তে আসলে সবাই মাঠে রয়েছে, যে যার জায়গা থেকে যতটুকু সক্ষমতা রয়েছে সবাই মাঠে রয়েছে। বিএনপি কিছুদিন আগে বড় সমাবেশ করেছে, আমরা গণঅভ্যুত্থানের পরপর প্রায় 10-15টি জেলায় আমরা বড় সমাবেশ করেছি। এখন আবার এই মুহূর্তে এনসিপি তারা পথসভা করছে, গণসংযোগ পদযাত্রা করছে, পথসভা করছে, সবই করছে। বিএনপিও আজকে দেখলাম একটি জেলায় প্রোগ্রাম করছে, চট্টগ্রামে আমাদের একটি জেলায় প্রোগ্রাম রয়েছে। অর্থাৎ যখন আসলে মানুষের যেটা হয় যে যখন যে দলটা আসলে মাঠে বেশি থাকে, মানুষ মনে করে যে এই দলের নিয়ন্ত্রণে মনে হয় এখন মাঠ রয়েছে। বিএনপি যখন মাঠে নামে তখন পুরো বাংলাদেশ এক ধরনের স্থবির হয়ে যায়, মানে বন্ধ হয়ে যায়, সবার নজর বিএনপির জনসভার দিকে থাকে। আবার যখন জামাত ইসলাম মাঠে নামে সবার নজর জামাত ইসলামের দিকে। ইসলামী আন্দোলন নামলে মনে হয় যে এই বুঝি ইসলামী আন্দোলনের মনে হয় সব থেকে শক্তি বেশি। আবার গণ অধিকার পরিষদ নামলে মানুষের মনে হয় যে তাদের শক্তি বেশি। আসলে এইটা আসলে আপনার বলা যায় না যে এইভাবে যে কার নিয়ন্ত্রণটা বেশি। মূলত নির্বাচন একমাত্র মাধ্যম, সেই মাধ্যমে আসলে আপনাকে নির্ণয় করা যায় যে কোন দলের নিয়ন্ত্রণ বেশি। অবশ্যই নির্বাচনকে কেন্দ্র করে এখন দলগুলো তার সক্ষমতা অনুযায়ী কাজ করছে এবং দলগুলো বিভিন্ন দাবি দেওয়া নিয়ে মানুষের কাছে যাচ্ছে। যেহেতু 24-এর গণ অভ্যুত্থান হয়েছে এবং এই গণ অভ্যুত্থানে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তরুণরা, আমি তরুণ বলতে শুধুমাত্র আপনার ছেলেদেরকে বোঝাচ্ছি না, এমনকি নারীরা, তারা যেভাবে ভূমিকা রেখেছে এবং তাদের যে আসলে রাজনৈতিক সচেতনতা, আমার কাছে মনে হয় যে এই নির্বাচনটা আসলে অন্য নির্বাচনের তুলনায় ভিন্ন হবে। এই নির্বাচনে যারা দীর্ঘ লড়াই সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে তাদের ক্ষেত্রে মানুষের একটা আগ্রহ থাকবে। কিন্তু এটিও মাথায় রাখতে হবে বাংলাদেশের গ্রামগঞ্জের অধিকাংশ মানুষ কিন্তু আসলে নিজের ভোটটাও আমার কাছে মনে হয়েছে নিজে দিতে পারে না। কারণ আমি আমার নিজ জেলা ঝিনাইদহতে গণসংযোগ করতে গিয়ে মানে দেখেছি, আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি বা আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের উত্থান, কিন্তু তৃণমূলের রাজনীতি আবার ভিন্ন রকম। মনে করেন যে গ্রামে একজন মাতব্বর রয়েছে একটা পাড়ায়, এখন মানুষ যখন ভাইয়ের সাথে ভাইয়ের মারামারি হয়, জমি নিয়ে কন্দল হয়, বিভিন্ন ধরনের সমস্যা হয়, সেই মানুষটি আবার সবসময় ওই মাতব্বরের কাছে যায়। এখন ওই মাতব্বর ওই পাড়ার মানুষকে যেভাবে নিয়ন্ত্রণ করে, যেদিকে ভোট দিতে বলে ভোটটা কিন্তু ওই দিকে যায়। তো সামাজিক নিয়ন্ত্রণ আসলে যে দলের বেশি রয়েছে আগামী নির্বাচনে সেই দলটা আসলে এগিয়ে থাকবে। তো সেক্ষেত্রে আমরা নতুন উদীয়মান শক্তি হিসেবে আমরা তৃণমূলে যাচ্ছি, এনসিপিও যাচ্ছে, তাদের সময় লাগবে। এই সামাজিক নিয়ন্ত্রণ যেভাবে বিএনপি স্বাধীনতার পর থেকে তাদের একটা সুযোগের জায়গাটা ছিল, তারা করছে, জামাত ইসলাম করছে সামাজিক নিয়ন্ত্রণটা, এবং ইসলামী আন্দোলন তাদের কিন্তু ওই ধরনের এখনো সামাজিক নিয়ন্ত্রণ আমার কাছে চোখে পড়েনি। বাংলাদেশে এই দুটো দলের সামাজিক নিয়ন্ত্রণ মোটামুটি আছে, এখনো পর্যন্ত বিএনপির সব থেকে বেশি। আমরা 18 সালে উত্থানের পর থেকে আমরাও চেষ্টা করছি তৃণমূলে কতটা ছড়িয়ে যাওয়া যায়। এনসিপি এই মুহূর্তে তারা যেহেতু নতুন একটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছে, তারাও আবার কিন্তু এখন ঢাকা শহরের রাজনীতি ছেড়ে তারা কিন্তু তৃণমূলে যাচ্ছে। অর্থাৎ সবাই কিন্তু এই জিনিসটা বোঝে যে সামাজিক নিয়ন্ত্রণটা না নিতে পারলে, আমার দল থেকে মেম্বার যদি আমি বের করতে না পারি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বের করতে না পারি, উপজেলা চেয়ারম্যান না বের করতে পারি, তাহলে কিন্তু জাতীয় নির্বাচনে ভালো করা যাবে না। তো সেই জায়গায় আমার মনে হয় যে কোন দলের আসলে রাজপথের নিয়ন্ত্রণ বেশি সেটা নির্ভর করবে এই যে সামাজিক নিয়ন্ত্রণ, এবং এই সামাজিক নিয়ন্ত্রণের জন্য সবাই তার জায়গা থেকে চেষ্টা করছে। অ্যাডভোকেট রফিক শিকদার, এখন রাজনৈতিক দলগুলো নির্বাচন কেন্দ্রিক বক্তব্যই দিচ্ছে। কেউ হয়তো দেরির কথা বলছে, কেউ সংস্কার বিচার নির্বাচন, কেউ বিচার সংস্কার নির্বাচন, কেউ নির্বাচন সংস্কার বিচারের কথা বলছে। এর মধ্যে নির্বাচন আগে দিয়ে যে শব্দটি বলছে এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল। অন্য রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে বিচার এবং সংস্কার এই শব্দগুলো আগে থাকে। জামায়াত ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে যে এখন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি তাতে নির্বাচন হওয়া সম্ভব নয়। আর
প্রধান উপদেষ্টা এবং তারেক রহমান সাহেবের সাথে বৈঠকের পরে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে বলে এমন একটা আভাস দেওয়া হয়েছিল, ঘোষণা নয়। আপনি কি মনে করেন যে নির্বাচন কখন, কিভাবে, বা এখনকার বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কখন সম্ভব? এখন আর নতুন করে মনে করার কিছু নাই। 15 বছর তো এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই। রাষ্ট্রের যে মালিকানা জনগণের কাছে, সেটা দীর্ঘদিন পরে হলেও ফিরিয়ে দেওয়ার পরে এখন মানুষ কিন্তু ভোটের জন্য অপেক্ষা আছে। এবং যত দ্রুত ভোট হবে ততই মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে এবং তাদের পছন্দের দলকে তারা নির্বাচিত করতে পারবে। এবং তারা গণতন্ত্র টেকসই করতে চায়, মজবুত করতে চায়, এবং তারা স্থিতিশীল একটা রাষ্ট্র ব্যবস্থা চায়। জনগণ তাদের সুযোগ সুবিধা চায়। মৌলিক অধিকার যে ছিল 5টি, সে 5টি থেকে বেরিয়ে এখন 31টি দফা আমরা গুছিয়েছি। 31 দফার দিকে আমাদের এখন দেশ যাচ্ছে এবং 31 দফায় সব কিছুই আছে। সকল রাজনৈতিক দলের কথাই আছে, সকল মানুষের কথা আছে, সকল ধর্মের কথা আছে, সকল পেশার কথা আছে, শিক্ষকের কথা আছে, ছাত্রের কথা আছে, শ্রমিকের কথা আছে, কৃষকের কথা আছে, বিধবার কথা আছে, শিশুর কথা আছে, নারীর কথা আছে, শিক্ষা ব্যবস্থার কথা আছে, প্রাথমিক শিক্ষার কথা আছে। সুতরাং সেদিকে যাচ্ছে এখন দেশ, সেদিকে যাচ্ছে এবং ওই দফা অনুযায়ী আমরা কাজ করছি। আর একটা কথা হলো যে রাশেদ একটা কথা বলেছেন যে 18 সালে সারা বাংলাদেশ ওনাদের সংগঠনের নিয়ন্ত্রণে ছিল। আমার মনে হয় যে এই কথাটা মানুষ বোধহয় সুন্দরভাবে গ্রহণ করবে না। বলার জন্য বলা যায় ভাষা মানে অন্যরকম ছিল, আপনি হয়তো অন্যভাবে নিয়েছেন। আমরা আন্দোলনের কথা বলেছি। হ্যাঁ, আন্দোলনের সমগ্র বাংলাদেশটা গণপরিষদের নিয়ন্ত্রণে ছিল। বিএনপি কোথায় ছিল? ওই সময় তো গণ অধিকার পরিষদ ছিলই না। আপনি মানে আমার কথা ভালোভাবে শুনতে পারেন। যাক, তো বিএনপি তখন কোথায় ছিল? কথা হলো সেটা, এটা না। কথা হলো যে বিএনপি সবসময় জনগণের দাবি আদায়ে কাজ করেছে এবং বৃহৎ দল হিসাবে বিএনপির দায়িত্ব বেশি। এবং আমি সে কারণে বলি না, যাদের নতুন করে দল গঠন করেছে তাদেরও কথা বলার অধিকার আছে, রাজনীতি করার অধিকার আছে। তারা কাজ করতে করতে জনগণের সম্পৃক্ত হোক, আস্তে আস্তে বড় হোক, সেই ব্যাপারেও আমাদের কোনো দোয়া আছে আমাদের। কিন্তু একেবারেই সংগঠন হয়ে বিএনপির প্যারালাল একটা সংগঠন হলে বিএনপির প্যারালাল চিন্তা করা, এটা মনে হয় যে ঠিক না। আরেকটা কথা হলো, এটা আমি জনগণের ভালোবাসার পক্ষ থেকে বলছি, এটা কোনো আমার অহংকারের কথা নয়। আর মিছিল মিটিং করবে একটা সংগঠন, মিছিল মিটিং সমাবেশ করলেই সমগ্র বাংলাদেশের সম্পৃক্ত সংগঠন বড় সংগঠন হয়ে যায় না। বড় সংগঠন হতে হলে, বড় দায়িত্ব নিতে হলে অনেক ত্যাগ, অনেক কাজ করতে হবে এবং সেটা সময়ের ব্যাপার। এগিয়ে আসুক সবাই, আপত্তি নেই। এখানে গ্রামের মানুষ এখন আর মোড়লের কথা ভোট দেয় না রাশেদ। এখন মানুষ প্রত্যেকে সজাগ, সচেতন, প্রত্যেকটা মানুষই যার যার ইচ্ছায় ভোট দেয় এবং সেদিকে এখন আমাদের দেশ যাচ্ছে। এখন তো নানান কারণেই মানুষের চোখ কান খোলা, তো একসময় দিত, এটা ঠিক। একসময় একজন কথা বললে শুধু গ্রাম না, পুরো এলাকায় ভোট দিয়ে দিত। এখন আর সেদিকে আমরা নাই। আজকে যে সকল রাজনৈতিক দলগুলো বলতেছে যে নির্বাচন দেরিতে হবে বা নির্বাচন পরে হবে, আমি মনে করি যে এগুলো নতুন করে বলার আর কিছু নাই। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, নোবেল বিজয়ী, তিনি অত্যন্ত বিচক্ষণ। ওনাকে ব্যর্থ করার জন্য অনেকেই চেষ্টা করবে, বিশেষ করে যারা ফেসিস্ট ছিল, ফেসিবাদ 15 বছরের, পালিয়ে গেছে, কেউ হেলিকপ্টারে পালিয়ে গেছে, কেউ চোরাপথে পালিয়ে গেছে, তারা চেষ্টা করবে ডক্টর ইউনূস যেন একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচন না দিতে পারে। ডক্টর ইউনূসের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে একটা নির্বাচন দেওয়া। কারণ দীর্ঘদিন সংগ্রাম করার, যেমন 9 বছর সংগ্রাম করার পরে প্রধান বিচারপতি শাহাবুদ্দিন সাহেবকে নির্বাচন দিয়েছিলেন। তিনি আজকে সমগ্র মানুষের কাছে ভালোবাসার, শ্রদ্ধার পাত্র হয়ে আছেন। এরকম প্রেক্ষাপট থাকে। আজকের প্রেক্ষাপটে মানুষকে সুষ্ঠুভাবে নির্বাচন চায়। তো এই নির্বাচনটির কিন্তু দায়িত্ব কিন্তু আজকে এই প্রধান উপদেষ্টার এবং এই সংগঠনের, ওই অন্তর্বর্তীকালীন সরকারের। এবং সেখানে নির্বাচন কমিশন বলেছে স্পষ্টভাবে যে আমরা পুরোপুরি নির্বাচন করতে প্রস্তুত আছি। একইভাবে প্রধান উপদেষ্টা বদ্ধপরিকর। এবং আপনারা দেখেছেন যে আমাদের বিএনপির প্রত্যয়শীল নেতৃত্ব, যিনি আমাদের বর্তমানে সংগঠনের অভিভাবক, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি গত 15 বছর, সর্বোচ্চ 17 বছর সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন, সেখান থেকে তিনি একদম গতিশীল কর্মসূচি দিয়েছেন। যে সকল রাজনৈতিক কর্মসূচি দেওয়ার কারণে আওয়ামী লীগ দিশেহারা হয়েছে বারবার। বিএনপির এই সকল তারেক রহমানের এবং বিএনপির গতিশীল লাগাতার একটা পর একটা গণতান্ত্রিক কর্মসূচিতে আওয়ামী লীগ গত 15 বছর বেসামাল হয়ে গিয়েছিল। কারণ তারা তো লুটপাট নিয়ে ব্যস্ত ছিল, তারা কিন্তু রাজনীতি করে নাই গত 15 বছর। এবং রাজনীতি না করার কারণে আওয়ামী লীগের যে সকল রাজনৈতিক নেতাগুলো ছিল, সেই নেতাগুলো কিন্তু নির্বাচনে চলে গিয়েছিল। ফলে আওয়ামী লীগের যে হাইব্রিড টিম আসছে, সেগুলো এসে আওয়ামী লীগের এমপি মন্ত্রী এগুলো দখল করেছে, একদম রাজনৈতিক শূন্য অবস্থাতে ছিল। এই আওয়ামী লীগের হাইব্রিডের নেতারা তথাকথিত বিএনপির এই কর্মসূচিকে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে বলেই কিন্তু সকল কর্মসূচি আর সব মিলিয়ে সর্বশেষ এই আপনার আগস্টের 5ই আগস্ট আমরা যে অভ্যুত্থান করলাম, ছাত্রগণ অভ্যুত্থান, সকলের মিলনের ফলে।
সুতরাং আজকে আমাদের বক্তব্য হলো আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে সেই ফেসিবাদের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, নীতির পক্ষে। আমাদের যে অর্জন, এই অর্জনটাকে কোনোভাবে ম্লান হতে দেওয়া যাবে না। এখন কেউ কেউ যদি দাবি করে যে আমরা নির্বাচন আগে দিব না, এই সংস্কার করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, এগুলো বলে সময় ক্ষেপণ করা কিংবা একটু আলোচনায় আসা, কিন্তু প্রত্যেকেই বুঝে এটা বিশ্বাস করে দিন শেষে যে নির্বাচন হওয়া ছাড়া কোনো বিকল্প কোনো পথ নাই। এবং আমি বিশ্বাস করি যে তারেক রহমান সাহেবের সাথে ডক্টর ইউনূস সাহেবের যে বৈঠকটি ছিল লন্ডনে, অত্যন্ত যুগান্তকারী একটি বৈঠক, ঐতিহাসিক বৈঠক, এবং বাংলাদেশের জনগণের জন্য, রাজনৈতিক দলের জন্য, আগামী নির্বাচনের জন্য, স্থিতিশীলতার জন্য এবং বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা সভা হয়েছে। এবং এই সভা থেকে একটা মেসেজ চলে আসছে যে নির্বাচনের কোনো বিকল্প নেই এবং নির্বাচন হবে। রাশেদ খান, নির্বাচন তো হবে, নির্বাচনের বিকল্প নাই, নির্বাচন হতেই হবে। আগামী জাতীয় নির্বাচন নিয়ে আপনার দলের অবস্থান কি? কখন চান নির্বাচন? ধন্যবাদ। আমরা 2022 সাল থেকে বিএনপি সহ আমরা প্রায় 43টি দল একসাথে যুগপৎ আন্দোলন করেছি এবং বিশেষ করে 24-এর ইলেকশনের আগে, বছরখানেক আগে এক দফার আন্দোলন শুরু হয়েছে। তো সেই আন্দোলনে গণ অধিকার পরিষদ তার সক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ ভূমিকা রেখেছে। শুধু গণ অধিকার পরিষদ না, অন্যান্য যে দলগুলো রয়েছে, গণতন্ত্র মঞ্চ বলেন, অন্যান্য দল, আর বিএনপি তো বড় দল হিসেবে এই যুগপৎ আন্দোলনের নেতৃত্বের জায়গায় ছিল। অর্থাৎ বাংলাদেশে যে আন্দোলন সংগ্রাম, সেই আন্দোলন সংগ্রামে আমরা আমাদের দলগতভাবে সবসময় সোচ্চার ভূমিকা রেখেছি। নির্বাচনের বিষয়ে যেটি বললেন, দেখেন তার আগে যেটি বলতে হয় যে বাংলাদেশে তো আসলে 14 সালে, 18 সালে, 24 সালে নির্বাচন হয়েছে। এখন আমাদের দল গণ অধিকার পরিষদ ওই ধরনের নির্বাচন চায় না। আমরা চাই প্রধান উপদেষ্টা যে ধরনের ঘোষণা দিয়েছে, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচন হবে আন্তর্জাতিক মানের নির্বাচন, যে নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবথেকে সেরা নির্বাচন, আমরা সেই ধরনের নির্বাচন চাই। এবং ইতিমধ্যে যেহেতু সরকারের পক্ষ থেকে একটি বৈঠকে জনাব তারেক রহমানের সাথে যে বৈঠক প্রধান উপদেষ্টার অনুষ্ঠিত হয়েছে, সেখানে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হয়েছে। তো মোটামুটি এই বক্তব্যকে সবাই পজিটিভভাবেই দেখছে যে রমজানের আগে যদি নির্বাচন হয় তাহলে বেটার। আর সরকারের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে এপ্রিলে। এখন দেখেন, যদি তফসিলের আগে, মানে তফসিলের পরে যদি আমাকে নির্বাচন করার আগে 2 মাস গণসংযোগ করার বা নির্বাচনের প্রস্তুতি নেওয়ার সময় দেয়, সেক্ষেত্রে 1 মাস তো রমজানে যাবে, আর 15 দিন যাবে ঈদের উৎসব বা আনন্দে। তো সব মিলে আসলে ওই ধরনের প্রস্তুতি নেওয়া আসলে সম্ভবপর হবে না। রমজানের মধ্যে দলগুলো কোনোভাবেই প্রচারণা করতে পারবে না। তো সেক্ষেত্রে আমার মনে হয় সব মিলিয়ে সব কিছু ভেবেচিন্তেই প্রধান উপদেষ্টা হয়তো তার সেই বক্তব্যের পরিবর্তন, এবং তিনি ফেব্রুয়ারিতে ইলেকশন করতে চান। জামাতের মতন দলের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে যে রমজানের আগে ইলেকশন, এবং বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যও এসেছে তাদের অন্যান্য নেতারা কিন্তু ডিসেম্বরের মধ্যে বা 2025 সালের মধ্যে নির্বাচনের কথা বলেছে। এখন আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা তুলে ধরে বলেছেন এই আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে তাড়াতাড়ি নির্বাচন সম্ভব না। গতকালের একটা আমি সেই প্রশ্নে আসবো, তার আগে বলি আমাদের দলের পক্ষ থেকে আমরা সবসময় বলার চেষ্টা করেছি যে ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা হলে ভালো হয়। তবে প্রধান উপদেষ্টা তারেক রহমানের সাথে যে বৈঠকটা করলেন, তারপরে প্রধান উপদেষ্টা তার জায়গা থেকে সরে এসেছেন। এখন আমরা সরকারকে কখনোই বিব্রত করতে চাই না। যেটি রফিক ভাইও বললেন, আমরা মনে করি যে সরকার একটি চমৎকার নির্বাচনের আয়োজন অবশ্যই করবে। তবে এখন যেটি বলা হচ্ছে যে নির্বাচনের পরিবেশ, হ্যাঁ, এই পরিবেশ নিয়ে তো আমাদের কথা বলতেই হবে। জামাতের পক্ষ থেকে বলেছে, আমরাও বলছি, অন্যান্য দলও বলছে। এখন নির্বাচনের পরিবেশটা আসলে করার দায়িত্ব কার? সরকারের। এখন সরকার যদি মনে করে যে আমি নির্বাচনের পরিবেশটা তৈরি না করেই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করব, জাতিকে উপহার দেব, এবং সেই নির্বাচন হবে আন্তর্জাতিক মানের নির্বাচন, এটা তো আসলে হইতে পারে না। সুতরাং সরকারকে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীকে ফাংশনাল করতে হবে। দেখেন, এখনো পর্যন্ত সেনাবাহিনী মাঠে রয়েছে, সেনাবাহিনীর উপর আমাদের আস্থা বিশ্বাসের জায়গাটা রয়েছে, এবং সেনাবাহিনী, পুলিশ, র্যাব সহ যৌথ বাহিনী গঠিত হয়েছে। এখন যৌথ বাহিনী রাজপথে রয়েছে বা মাঠে রয়েছে, ফিল্ড ওয়ার্ক করছে, এরপরেও সমাজে কেন এই ধরনের অনাচার, এই ধরনের আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কেন হচ্ছে? সরকারকে আসলে এই বাহিনীগুলোকে ব্যবহার করতে পারতেছে না, নাকি বাহিনীগুলো সরকারের কথা শুনতেছে না? এইটা আসলে আমাদের বুঝতে হবে। প্রধান উপদেষ্টার কথা বাংলাদেশে কেউ শুনবে না, এটা তো আমার বিশ্বাস হয় না। এখন উপদেষ্টারা, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা যেভাবে আসলে আপনার এই বাহিনীগুলোকে ব্যবহার করা দরকার ছিল,
আমরা জানি, বিশেষ করে আইন উপদেষ্টা বলেছে, আপনি নিজেও শুনেছেন, যে পুলিশের মধ্যে 80% আওয়ামী পরিবারের, কেউ ছাত্রলীগের রাজনীতি করেছে, কারোর বাবা আওয়ামী লীগের নেতা। এখন এত বড় বিপ্লব হলো, এই বিপ্লবের পরে পুলিশের আসলে কতটুকু সংস্কার করেছে? ছোট্ট একটা সাম্প্রতিক উদাহরণ যদি আপনাকে দিই, পটিয়া থানা। জি, পটিয়া থানার যে ওসিকে প্রত্যাহার করা হয়েছে আন্দোলনের প্রেক্ষিতে, তিনিও কিন্তু বলেছেন যে আমি এই সরকারের মনোনীত, আমি ফ্যাসিস্টের নিয়োগকৃত না, কিন্তু তারপরও তাকে চলে যেতে হয়েছে, তাকে সরিয়ে দিতে হয়েছে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় আপনার এই ধরনের ঘটনা ঘটছে, যে পুলিশের উপরে চাপ সৃষ্টি করা, থানা ঘেরাও করা, ওসিকে ফ্যাসিবাদের দোসর বানানো, বা আপনার এসপিকে আসলে হাসিনার দোসর বানানো, এই ঘটনাগুলো ঘটছে। মানে এখন যেহেতু আসলে রাষ্ট্র অরক্ষিত, রাষ্ট্র যখন অরক্ষিত থাকে তখন নানান গোষ্ঠী নানান ধরনের মব সৃষ্টি করে, কাউকে ট্যাগিং করে। আমরা আওয়ামী লীগের সময় দেখেছি যাকে তাকে জামাত শিবির বানাতো। সম্মানিত দর্শক, থাকুন আমাদের সাথে। আমরা আছি চ্যানেল আই এর অনলাইন প্ল্যাটফর্ম ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। জি, আমরা আছি। জি, তো এখন আবার দেখছি যে আসলে যারা গণতন্ত্রের পক্ষে ছিল, যারা মজলুম ছিল, যারা বঞ্চনার শিকার হয়েছে, তাদেরকেও কারো কারো আসলে এই ধরনের ফ্যাসিবাদের দোসর বানানো হচ্ছে। আমার কাছেও এই ধরনের অভিযোগ এসেছে। তো যাই হোক, আমি আমার পূর্বের আলোচনায় ফিরে যাই। আমরা মনে করি বাংলাদেশে যদি একটি গ্রহণযোগ্য নির্বাচন সরকার জাতিকে উপহার দিতে চায়, তাহলে নির্বাচনের পরিবেশটা অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং সেই পরিবেশ তৈরি করার দায়িত্ব অবশ্যই সরকারের। যে দলগুলোর পক্ষ থেকে অভিযোগ আসতেছে, মনে করেন যে আমরা অভিযোগ করতেছি, আমরা সরকারকে কিন্তু বারবার বলতেছি, যখন জাতীয় সংলাপ অনুষ্ঠিত হচ্ছে সরকারকে বলতেছি যে আপনারা শুধুমাত্র বলতেছেন যে আপনারা একটি নিরপেক্ষ নির্বাচন, আন্তর্জাতিক মানের নির্বাচন, বাংলাদেশের ইতিহাসে সবথেকে সেরা নির্বাচন করতে চান, কিন্তু সেই নির্বাচনটা করার জন্য যে ধরনের পরিবেশ তৈরি করা দরকার, সেই ধরনের পরিবেশের দিকে আপনারা কেন মনোযোগ দিচ্ছেন না? এখন সরকার আমাদের এই বক্তব্য শোনার পরে সরকার একদমই নিশ্চুপ। সেই জায়গা থেকে আমার সন্দেহ লাগে, আসলেই সরকার বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে চায় কিনা, বা এই যে নির্বাচনের পরিবেশ নাই, যে কথাগুলো এখন আসছে, সরকার কি তাহলে আসলে আরও 6 মাস পরে বলবে যে এখনো পর্যন্ত বাংলাদেশে সেই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার সময় হয়নি, আমাদের আরও সময় লাগবে? দেখেন, ফেব্রুয়ারিতে ইলেকশন করার ব্যাপারে যে বক্তব্য এসেছে, আমরা যৌথ যে প্রেস ব্রিফিং দেখলাম, সেখানে বলা হচ্ছে যে রাষ্ট্র সংস্কার এবং গণহত্যার বিচারের প্রক্রিয়া যদি অগ্রসর হয় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই কথা কিন্তু বলে নাই। আমার মনে আছে প্রধান উপদেষ্টা কিন্তু একবার যখন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক হয়, তখন তিনি পুলিশের উদ্দেশ্যে বলেছিলেন যে আপনারা প্রস্তুতি নেন, ফেব্রুয়ারিতে বাংলাদেশে ইলেকশন হবে। এছাড়া প্রধান উপদেষ্টার যে ফেসবুক পেজ, সেখানেও একবার উল্লেখ করা হয়েছিল যে দুঃখিত, আমি আগে মানে ফেব্রুয়ারিতে বলেছি, ডিসেম্বরে ইলেকশন হবে। ঠিক প্রধান উপদেষ্টার যে ফেসবুক পেজ, সেখানেও কিন্তু একটা বিবৃতি দেওয়া হয়েছিল যে ডিসেম্বরে ইলেকশন হবে। এরপরে আমরা দেখলাম প্রায় 30 মিনিট পরে সেটা আবার এডিট করা হলো। অর্থাৎ সরকারের ভিতরে বিভিন্ন গোষ্ঠী রয়েছে, আমার কাছে যেটি মনে হয় যে তারা আসলে নির্বাচনটা আসলে কখন হবে এটা নিয়ে প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করছে। কেউ বলছে ডিসেম্বর ইলেকশন হলে ভালো, কেউ বলছে না রমজানের আগে ইলেকশন ভালো, কেউ বলছে আপনি আপনার জীবনের সেরা সময় উপভোগ করছেন, আপনার হাতে শেষ সুযোগ এসেছে, আপনি জাতিকে উদ্ধার করেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করেন, বাংলাদেশের ট্র্যাডিশনাল রাজনীতি পরিবর্তন করেন। এই ধরনের কথাবার্তা বলে প্রধান উপদেষ্টাকে কেউ কেউ বা কোনো কোনো উপদেষ্টা বিভ্রান্ত করছে বলে আমার কাছে মনে হয়। সেই জায়গা থেকে আমার মনে হয় এই মুহূর্তে প্রধান উপদেষ্টাকে আসলে দায়িত্ব নিতে হবে এবং তার জায়গা থেকে সিদ্ধান্ত নিতে হবে তিনি কি চান। আমার মনে হয় বাংলাদেশের বাস্তবতায় ফেব্রুয়ারির পরে যদি তিনি ইলেকশন করতে চান তাহলে আওয়ামী লীগ ফিরে আসবে। কেন আওয়ামী লীগ ফিরে আসবে আমি সেই কথা বলেই শেষ করব। দেখেন, মনে করেন যে বিএনপি বড় একটা রাজনৈতিক দল, তারা ফেব্রুয়ারিতে ইলেকশন করার ব্যাপারে তারা আন্তরিক হয়েছে, তারা কিন্তু সবসময় ডিসেম্বরে ইলেকশন চেয়েছে। এখন যখন আপনার যেহেতু এপ্রিলে বা রমজানের পরে ইলেকশন করার বাস্তবতা নাই, তো বিএনপি যখন দেখবে যে সরকার আসলে ফেব্রুয়ারিতে ইলেকশন দিচ্ছে না, তখন স্বাভাবিকভাবে তারা আন্দোলনমুখী হবে এবং আরও দল তাদের সাথে যারা রয়েছে তারা আন্দোলন করার জন্য প্রস্তুতি নেবে। তখন কি হবে, মাঠে যখন বিএনপি নেমে যাবে তখন কি আওয়ামী লীগ ঘরে বসে থাকবে? না, আওয়ামী লীগ কিন্তু এই আন্দোলনের সম্পৃক্ত নিজ থেকেই হবে, বিএনপি ডাকবে না বা আমরা ডাকবো না বা অন্য কেউ ডাকবে না। কারণ আওয়ামী লীগ যখন মাঠে নামবে, মাঠে নেমে কি করবে, হয়তো বিএনপি বা অন্যান্য দল যারা আসলে নির্বাচনটা ফেব্রুয়ারিতে চেয়েছিল তারা হয়তো শান্তিপূর্ণভাবে আন্দোলন করবে। সেই আন্দোলনের মধ্যে আওয়ামী লীগের কর্মীরা ঢুকে সেখানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটাবে না, সেখানে অ্যাটাকিং মোডে যাবে না, সেই নিশ্চয়তা দিতে পারেন?
আবার এটিও কিন্তু হতে পারে যে দলগুলো ভাবতে পারে যে ঠিক আছে, সরকার যেহেতু আমাদের দাবি দেওয়া মানতেছে না, আওয়ামী লীগ নামলে নামুক। এক ধরনের কিন্তু আপনার সরকারকে ইগনোর করে অন্য দলকে স্পেস দেওয়ার মনোভাবও হতে পারে। এই জন্য আওয়ামী লীগ যাতে কোনোভাবে ব্যাক করতে না পারে, সেই জন্য সরকারকে অবশ্যই ফেব্রুয়ারিতে ইলেকশন করার ব্যাপারে আন্তরিক হওয়া দরকার। সরকার যদি এই আন্তরিকতার জায়গায় ঘাটতি তৈরি করে, তাহলে কিন্তু আমি আজকেও বলছি, এতদিন বলি নাই, যে আওয়ামী লীগ কিন্তু ফিরে আসবে। আওয়ামী লীগকে ডাকা লাগবে না, আওয়ামী লীগ নিচ থেকে ফিরে আসবে, অথবা দলগুলো নিশ্চুপ থাকবে। আওয়ামী লীগ ফিরে আসলে এখন যেভাবে আসলে ছাত্রলীগ, আওয়ামী লীগ মিছিল করলে বিএনপি, ছাত্রদল, গণ অধিকার পরিষদ যেভাবে আসলে সেটাকে প্রতিরোধ করছে, আওয়ামী লীগ কিন্তু ওই সময় নামলে কেউ প্রতিরোধ করতে যাইবে না, কারণ সরকারের উপরে মানুষের অনাস্থার জায়গাটা তৈরি হবে। ধন্যবাদ আপনাকে। রফিক শিকদার, আমরা শেষ করব। সরকারের দেখেন, হ্যাঁ আপনার প্রশ্ন ঠিক আছে বলুন। রাশেদ অনেকগুলো কথা বলেছে, তো রাশেদের এই লাস্টের এই কথাগুলোর সাথে আমি একমত না। আওয়ামী লীগ যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, এমনকি আওয়ামী লীগ যখন রাজনীতিতে ছিল, বিএনপি এবং বিএনপির যে সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, আওয়ামী লীগকে বারবার আমরা ধরাশায়ী করেছি। ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাথে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ এবং বুয়েট সহ সমগ্র বাংলাদেশে যে নির্বাচনগুলি করেছিল অন্যান্য 90 প্রত্যেকটা নির্বাচনে, ছাত্র সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ছাত্রলীগ ধরাশায়ী হয়েছে, তারা অভূতভাবে পরাজিত হয়েছে। আওয়ামী লীগকে মোকাবেলা করার ইতিহাস বিএনপির আছে। কাজেই আওয়ামী লীগ আসবে বা কে আসবে এই সমস্ত ভয়ে আমরা পাই না। আমাদের বক্তব্য হলো, ফ্যাসিস্ট আওয়ামী লীগ যদি আসে আশঙ্কা করেন, তাহলে আপনারা নির্বাচনের ব্যাপারে আরও বেশি সোচ্চার হন, আপনারা আবার সংস্কারের কথা বলেন। আমার মনে হয় আমার বক্তব্যটা আপনি মনোযোগ দিয়ে শুনলে আপনারা আবার কাউন্টার দিতেন না। যাক, আমার কথাটা হলো, আমি কিন্তু অন্যভাবে বিশ্লেষণ করেছি। আমার কথাটা হলো যে এখানে গত আপনার এই যে 15 বছর যে আওয়ামী লীগ যে নির্বাচনগুলো করলো, গত 15 বছর যে আওয়ামী লীগ যে পরিবেশ ছিল, গত 15 বছর আইন শৃঙ্খলার যে পরিস্থিতি ছিল, গুম খুন সহ, এই গত 8-9 মাস কি এরকম আইন শৃঙ্খলার পরিস্থিতি আছে দেশে? হাসিনার সাধারণ সম্পাদক যে বলেছিল যে পতনের পরে আওয়ামী লীগের 4-5 লাখ লোক মারা যাবে অপকর্মের কারণে, তাদের প্রেডিকশন ছিল। এটা কি বাস্তবায়ন হয়েছে বাংলাদেশে? তারা প্রমাণ কি এটা দিয়েছে? এই ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে রাজপথের যে নিয়ন্ত্রণের কথা বলেছিলেন, তারা প্রমাণ কিন্তু সমগ্র বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিলেন সেদিন। তার প্রমাণ বিএনপিকে আমাদেরকে বলেছেন যে তোমরা যার এলাকাতে যাও। আমি আমার ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছাপুরে ছুটি গিয়েছি 5 আগস্টের পরে 6 আগস্ট ভোরে, কাকডাকা ভোরে, সেখানে গিয়ে প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে গিয়ে লোকজনকে মাইকিং করে বাজারে হাটে মোড়ে বলেছি যে আইন আদালত, এই যে মব যেটা আজকে বলতেছে মব জাস্টিস, আইন হাতে তুলে নেবে না, কারো বাড়িঘর ভাঙচুর করবে না, কাউকে গায়ে হাত দিবে না, দেই না কিন্তু। এবং বরং হ্যাঁ, তবে এটা ঠিক কী হচ্ছে, আওয়ামী লীগ যারা নাকি অপকর্ম করেছে, অত্যাচার করেছে, তারা নিজেরই পালিয়ে গেছে, তারা এখন কোথাও নাই। আমি তো গত 7-8 মাস তো আওয়ামী লীগের একটা ব্যানারও দেখলাম না, কারণ তারা এত অপকর্ম করেছে, তাদের সাহস কম। আমরা তো আওয়ামী লীগের দুঃশাসনে ব্যানার নিয়েছি হাতে, আমি নিজেও নিয়েছি, জেল খেটেছি, কিন্তু লড়াই করেছি তো, কারণ এটা আমাদের নৈতিক একটা সাহস আছে। আপনি যখন অপকর্ম করবেন, আপনি যখন দুর্নীতি করবেন, আপনি করাপশন করবেন, আপনি সমস্ত শরীরে যখন আপনি পাপে নিমজ্জিত হয়ে যাবেন, তখন আপনার নৈতিক সাহস থাকবে না, এটা আপনাকে বুঝতে হবে। যখন আপনি টাকা পয়সা অনেক অজোরভাবে, যখন আপনি অনেক টাকা পয়সা কামাই ফেলছেন অপকর্ম করে, তখন আপনি কিন্তু সাহস নিয়ে কথা বলবেন না মাঠে। এটা হচ্ছে বাস্তবতা। তো আওয়ামী লীগের সেটি হয়েছে। কাজে এখান থেকে আওয়ামী লীগ এত তাড়াতাড়ি, যে আওয়ামী লীগ শেখ হাসিনার নির্দেশে গুলি করতে বলেছে, গুলি করেছে, ছাত্রকে প্রাণ দিতে হয়েছে, রক্তাক্ত হয়েছে রাজপথ, সেই রাজপথ কিন্তু এখনও শুকায় নাই। কত বছর লাগবে শুকাতে আমি জানি না। এর আগে আওয়ামী লীগের অপকর্মের কারণে 21 বছর কিন্তু রাস্তায় হেঁটেছে। রাতারাতি আওয়ামী লীগ চলে আসবে, ইম্পসিবল। এখন আপনি যদি বলেন তাহলে রাজপথ আছে সবার, সমগ্র জনগণের 18 কোটি জনগণের রাজপথ 18 কোটি জনগণের কাছে থাকবে। 18 কোটি জনগণ সজাগ আছে, এখানে কনসার্ন আছে। কেউ রাজনৈতিক সংগঠন করে, নতুন সংগঠন করে, নতুন নাম দিয়ে, ওই স্বামী স্ত্রী সংগঠন, অনেক নাম, বিলাসিতার নাম এবার দেখলাম, এই সমস্ত সংগঠন করে এসে যদি প্যারালাল হয়ে দাঁড়ায়, বিএনপি প্যারালাল হয়ে এই সংগঠন সেই সংগঠন, এইটা চায় না সেটা চায় না, এগুলোতে কোনো কাজ হবে না। জনগণ রেডি হয়ে আছে, নির্বাচন হবে, এবং ডক্টর ইউনূস সাহেব খুব দক্ষ লোক, ডক্টর ইউনূস সাহেবকে বিব্রত করবে আমার মনে হয় না, এটা পারবে না। সে কনসার্ন আছে, এবং সরকারের মধ্যে এখনও কিছু আছে, তারা আগের ঘাপটি মারা আছে, সরকারকে বিব্রত করতে চায়। তারপরে আমি বলবো যে গত 15 বছরের চেয়ে আজকে এই 7-8 মাস আওয়ামী লীগের শাসনের আমলের আইন শৃঙ্খলা অনেক ভালো আছে। আজকে গুম নাই, খুন নাই। আজকে ছোটো ছোটো রাজনৈতিক সংগঠন আত্মপ্রকাশ করতে পারতেছে, তারা সভা করতে পারতেছে, সমাবেশ করতে পারতেছে, কিন্তু পুলিশ মারছে না। তো কাজে আজকে তাদের স্বাধীনতা আছে। আপনার আর্টিকেলে 36, 37, 38 কথা বলার স্বাধীনতা কথা বলা আছে না, এটা তো আওয়ামী লীগ আমলে 15 বছর ছিল না, আজকে আছে। আজকে নির্বাচন কমিশন তাদের এক্সারসাইজ করার জন্য তাদের সমস্ত ক্ষমতা, তারা বলছে যে আমরা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য আমরা বদ্ধপরিকর এবং আমরা প্রস্তুত আছি, সম্পূর্ণ প্রস্তুত। নির্বাচন কমিশনকে যে দায়িত্ব দেওয়া আছে সংবিধানে, তার দায়িত্ব পালন করবে। আর অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষভাবে নির্বাচন দিয়ে দিবে। জনগণ যাদেরকে বলছেন, জনগণ প্রেডিকশন করতেছে নির্বাচন হলে ভোট বিএনপি আসবে, কারণ বিএনপি তো আসছে।
তো আজকে আসলে এখানে অবাক হওয়ার তো কিছু নাই। আর বিএনপি আসলে কি, বিএনপি আসলে কি হবে, বিএনপি আসলে অতীতে বিএনপি যেভাবে দেশ পরিচালনা করেছে, সুশাসন প্রতিষ্ঠা করেছে, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, আরও নতুন করে পদক্ষেপ নিয়ে আরও এগিয়ে যাবে। আর বিএনপি আওয়ামী লীগের মতো নয় যে আওয়ামী লীগের যে 28টা রাজনৈতিক দল নিয়ে নির্বাচন করেছিল আমি সেখানে 24টা দলের জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে। বিএনপি সেই রাজনীতি করে না। হ্যাঁ, জনগণ ভোট দিবে, তারপরেও বিএনপি চায় যে সকল রাজনৈতিক দলগুলো আছে অন্তর্বর্তী মানে দাবি আদায়ের জন্য গণতান্ত্রিক সংগ্রামে যে রাজনৈতিক দলগুলো গত 15 বছর লড়াই করেছে আন্তরিকতার সাথে এবং তাদের সমস্ত শক্তি দিয়ে কাজ করেছে, তাদের অবশ্যই আগামী দিনে মূল্যায়ন হবে। সেটা রাজনৈতিক দল হিসেবে বিএনপি করতে হবে না, সেটা জনগণই করবে, রাষ্ট্রই করবে, কারণ তাদের ন্যায্য দাবি তারা পাবে। কীভাবে পাবে সেটা আমি আপনাকে এখন স্টুডিওতে বলতে পারবো না, কিন্তু তাদের অধিকার সম্মান ভালোবাসা এর চেয়ে বড় কিছু তো না, সেটা পাবে, সেটাই তো বড়। একটা রাজনৈতিক দলের সবচেয়ে বড় সম্মান বড় কোনটা পাওয়া? মানুষের আস্থা, মানুষের ভালোবাসা, মানুষের শ্রদ্ধা, বিশ্বাস, এটাই তো রাজনৈতিক দলের সবচেয়ে বড় পাওয়া। এইটা যদি না থাকে, রাজনৈতিক দলের যেমন তার অস্তিত্ব থাকে না, সরকার যদি হয় সরকারের কোনো অস্তিত্ব থাকে না। জনগণের আস্থা যদি না থাকে সেই সরকার কখনো থাকে না। এবং সরকার জনগণের আস্থা ছিল না বলেই হাসিনা সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কয়েকদিনের মধ্যে 7 জানুয়ারি নির্বাচন করলো 24 সালের, 5ই আগস্ট পালিয়ে গেছে। কয়দিন এই সময়ের মধ্যে চলে গেছে। 5 বছরের জন্য এসেছিল না, শপথ গ্রহণ করেছিল না, 5 বছরের জন্য পেরেছে। কেউ কেউ তো মনে করেছে আবারও 5 বছর টিকে যাবে, কেউ কেউ বলেছে 31, কেউ কেউ বলেছে 41 বছরের যা কি ছাড় থাকবে। আবার কেউ কেউ বলেছে হাসিনা যতদিন বেঁচে থাকে ততদিন। হাসিনা তো এখনো বেঁচে আছে, কোথায় হাসিনা ক্ষমতা, কোথায় দাম্ভিকতা? কখন দাম্ভিকতা করতে হবে? আমরা তো করি না, আমার নেতা তারেক রহমানও করে না, এবং কি আমার শ্রদ্ধেয় নেত্রী প্রতিষ্ঠান বেগম খালেদা জিয়া করে না কখনো। ক্ষমতার পরে আমরা করি না, ক্ষমতা দেওয়া নেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, মর্যাদা সম্মানের মালিক আল্লাহ। আমরা আমাদের কাজ করে যাচ্ছি নিরলসভাবে, এবং আমাদের নেতা তারেক রহমান স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমাদের দলে দুর্বৃত্তায়ন চলবে না, আমাদের দলে অনুপ্রবেশ চলবে না। আমরা শেষ করব রাশেদ খান, আপনার কাছে আমি আরেকটা কথা বলি, শেষ করি। তো সুতরাং আমি বলবো যে অতীতের যে কোনো সময় ছিল অনেক ভালো পরিবেশ আছে, কারণ 15 বছর তো আওয়ামী লীগ দেশটাকে শেষ করে দিয়েছে তো নানানভাবে, প্রশাসন থেকে নিয়ে এসে আইন শৃঙ্খলা সকল অঙ্গনে। সুতরাং এই অস্থিরতাকে এই সরকার তো আবার নির্বাচিত না, কাজে এটাকে এত দায়িত্ব দেওয়া ঠিক হবে না। আপনি যে পরিবেশ ভালোর কথা বলছেন, জামায়াতের আমির কিন্তু সে কথা বলেন না। জামাতে আমির হয়তো ওনার চোখে দেখতেছেন, উনি তো এখন সমাবেশ করতে পারতেছেন। গত 15 বছর উনি কয়টা সমাবেশ করেছেন? লাস্টে তো জামাতে আমিরকে দেখেছি আমি যে ওই পুলিশ গুলি করেছে আমার ভাইদেরকে হল করেছে, তাদেরকে ফুল দিয়েছে, গোলাপ ফুল, তারপর আপনার রজনীগন্ধা দিয়ে তারা মিছিল করতে করতে হাসতে হাসতে গিয়েছে, সেটাও আমরা দেখেছি। কাজে জামাতে আমির বলতেই পারে তার কথা। জামাতের আমির তো, আমি আপনাকে তো অতীত বলেছি যে শ্যামাই যেমন ভাত না, বিএনপি অন্য সংগঠন নাই। কাজে বিএনপির প্রতি মানুষের অনেক আস্থা আছে এবং ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে। আপনাকে ধন্যবাদ। তাদের প্রেডিকশন থাকতে পারে নির্বাচন যথাসময় হবে। রাশেদ খান, যুগপৎ আন্দোলনে ছিলেন আপনারা অনেকগুলো রাজনৈতিক দলের সাথে, বিএনপির সাথে, নির্বাচনে কি যুগপৎ থাকছেন? ধন্যবাদ। তার আগে মনে হয় ভাই কিছু কথার উত্তর দিতে হয়। আমার মনে হয় যে ভাই যদি আমার বক্তব্য একদম পুরোপুরি মনোযোগ সহকারে শুনতেন, তাহলে আমার বক্তব্য আসলে ভিন্নভাবে তিনি তুলে ধরতেন না। আমি কি বলেছি? আমি বলেছি ফেব্রুয়ারিতে যদি ইলেকশনটা না হয় তাহলে সেক্ষেত্রে আওয়ামী লীগ ব্যাক করতে পারে। কিভাবে ব্যাক করতে পারে সেটাও কিন্তু ব্যাখ্যা করেছি, যে আওয়ামী লীগকে বিএনপি স্পেস দিবে আমি সেটি বলি নাই। আমি বলেছি যে যেহেতু আওয়ামী লীগ বড় একটি দল, এটা তো মানতে হবে, এই বাস্তবতা আপনাকে অবশ্যই মেনে নিতে হবে যে আওয়ামী লীগ তো আসলে কোনো ভুইফোর সংগঠন না। আওয়ামী লীগ বড় একটি শক্তি ছিল, এবং এই কারণেই তার পতন ঘটাইতে প্রায় 14-15 বছর টানা কিন্তু লড়াই করতে হয়েছে। সর্বশেষ আমাদের 14-15 বছর যে লড়াই সংগ্রাম, এই লড়াই সংগ্রাম করতে গিয়ে কত মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, এর মধ্যে অধিকাংশই বিএনপির, এটা মানুষ স্বীকার করে। এবং অসংখ্য সাধারণ মানুষকে কিন্তু নানানভাবে নির্যাতন, নিপীড়ন, খুন করেছে আওয়ামী লীগ। এবং বিভিন্ন সময় আন্দোলনও হয়েছে, আন্দোলন যে একদমই হয়নি সেটি নয়, কখনো কখনো ছাত্ররা আন্দোলন করেছে। যেমন 18 সালে আমরা যখন আন্দোলন করেছি, আমি সেটি বুঝিয়েছি যে ওই সময় যেহেতু কোনো রাজনৈতিক আন্দোলন হচ্ছিল না, ওই সময় আমরা সামাজিক দাবিতে, অর্থাৎ কোটা সংস্কার আন্দোলন, কোটাকে সংস্কার করা হোক, সেই দাবিতে আমরা মাঠে নেমেছি। তখন সারা দেশের মানুষ মনে করেছে যে আমাদের নিয়ন্ত্রণে হয়তো মাঠ। আমি সেই ব্যাখ্যাও কিন্তু ওইভাবে দিয়েছি। এক, দ্বিতীয়ত যেটি আসলে তিনি নির্বাচনের পরিবেশের বিষয়ে বললেন, হ্যাঁ বিগত সময়ে গুম হয়েছে, খুন হয়েছে, প্রতিদিন কোথাও না কোথাও ক্রসফায়ার হয়েছে, এটি সত্য। কিন্তু একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই অধ্যায়ের সমাপ্তি ঘটেছে, এটিও সত্য। এরপরে আমরা নতুন বাংলাদেশ গঠন করতে চাই। আর নতুন বাংলাদেশ আসলে কেমন হতে পারে সেইটা বাংলাদেশে যারা
আমেরিকায় গিয়েছে, ইউরোপে গিয়েছে, চীনে গিয়েছে, তারা কিন্তু দেখে এসেছে যে সেইখানকার নাগরিকদের নিরাপত্তা, সেইখানকার নাগরিকদের উন্নতি, সমৃদ্ধি, সেই জায়গা থেকে এখনো পর্যন্ত বাংলাদেশের নাগরিকদের আসলে কতটুকু ভাগ্যের পরিবর্তন হয়েছে। সরকারের তো আমরা সবসময় সমালোচনা করছি এবং আমরা এটিও বলছি, আমি কিন্তু আমার ব্যাখ্যায় এটিও বলেছি যে প্রধান উপদেষ্টাকে আন্তরিক হতে হবে, কারণ উপদেষ্টাদের মধ্যে আওয়ামী লীগের পেতাত্তারা অনেকে রয়েছে। আমি যদি নাম সহকারে বলতে বলেন, নাম সহকারে বলতে পারি। বলতে পারেন। একজন উপদেষ্টা আলী ইমাম মজুমদার 2017 সালে তিনি শেখ মুজিবের বন্দনা করে, আওয়ামী লীগের বন্দনা করে তিনি কিন্তু প্রথম আলোতে কলাম লিখেছেন। এরপরে দেখেন দুইজন উপদেষ্টা মিলে তারা কিন্তু সাবের মান্নানের জামিন করিয়েছেন। আমার নিজ জেলা ঝিনাইদহের একজন আওয়ামী লীগের এমপিকে কিন্তু একজন উপদেষ্টা জামিন করিয়েছেন। এই দুইজন উপদেষ্টার মানে এই তিনজনের জামিন দুইজন উপদেষ্টা মিলে করিয়েছেন। নামটা না বলে একজনের নাম বলে দিয়েছি। ফারুকী সাহেব দেখেন তিনি সারা জীবন ধরে আওয়ামী লীগের কাছ থেকে ডোনেশন নিয়েছেন, এমনকি তিনি নিজেও বলেছিলেন যে প্রধান উপদেষ্টার শপথ নেওয়ার পরে তার সর্বপ্রথম দায়িত্ব ধানমন্ডি 32 সেটা আপনার ভিজিট করা বলেছিলেন না, এবং তিনি সবসময় আওয়ামী লীগের ওই পলকের কাছ থেকে অনুদান নিয়ে তার বিভিন্ন তার প্রতিষ্ঠান চালিয়েছেন। দেখেন আমরা দেখলাম যে আরিফিন সিদ্দিকী শুভর সম্ভবত তার একটা উপহার দেওয়া হয়েছিল একটা জায়গায় প্লট, সেটা বাতিল করা হয়েছে। কিন্তু এই যে আমাদের শেখ হাসিনার চরিত্রে যে অভিনয় করলো তার কোনো পানিশমেন্ট হয়েছে? আমরা দেখলাম নুসরাত তিশা সম্ভবত নাম, তিনি যখন যাচ্ছিলেন দেশের বাইরে তাকে যেতে দেওয়া হয়নি। উনি সম্ভবত হ্যাঁ নুসরাত ফারিয়া, তো উনি শেখ হাসিনার চরিত্রে, কিন্তু বঙ্গবন্ধুর সহধর্মিণী চরিত্রে যে অভিনয় করলো তাকে কিন্তু পুরস্কৃত করা হয়েছে, তার স্বামীকে উপদেষ্টা বানানো হয়েছে। তো এরকম আওয়ামী লীগের প্রতি পীড়িত যাদের ছিল, প্রেম ছিল, ভালোবাসা ছিল, তাদের অনেকেই উপদেষ্টা হয়েছে। এমনকি আপনি যদি লক্ষ্য করেন যাদেরকে সচিব বানানো হয়েছে এরা অধিকাংশই কিন্তু আপনার আওয়ামী লীগের সময়ে সুবিধাভোগী। যারা বিএনপি জামাতের আমলে যারা আসলে সচিব ছিল তারা কিন্তু আওয়ামী লীগের আমলে থাকতে পারে নাই, এমনকি অনেকে থাকতে পারেনি, অধিকাংশই থাকতে পারেনি। এমনকি বিএনপি জামাত তকমা দিয়ে গত 14-15 বছর কিন্তু অনেককে প্রমোশন দেওয়া হয়নি। সেই মানুষগুলো কিন্তু এই সরকারের আমলেও বঞ্চিত। আমি এই কথাগুলো বারবার বলছি যে সরকার এখনো পর্যন্ত শেখ পরিবারের একজনকেও গ্রেপ্তার করে নাই, মানে করতে পারেনি বিষয়টা এরকম না, করে নাই। এখন কোথায় সরকারের সাথে শেখ পরিবারের চুক্তি হয়েছে আমি জানি না, কিন্তু শেখ পরিবার যে পরিবার আসলে বাংলাদেশকে একটি গুম খুনের রাজ্য বানালো, যে পরিবার হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করলো, যে পরিবার বাংলাদেশের হাজার হাজার মানুষকে গুম করেছে, খুন করেছে, যে পরিবার আয়নাঘর বানিয়েছে, যে পরিবার এদেশে পুলিশকে একটি খুনি বাহিনীতে পরিণত করলো, যে পরিবার র্যাবের মতন কালা বাহিনীকে আজকে বাংলাদেশের মানুষের কাছে আতঙ্কের একটি বাহিনী হিসেবে আপনার সামনে হাজির করলো, সেই পরিবারের কাউকে যে সরকার ধরে না, সেই সরকার আসলেই গণহত্যার বিচার করবে সেটি নিয়ে আমার সন্দেহ সংশয় রয়েছে। তো যাই হোক, সর্বশেষ আপনি যে প্রশ্নটি করলেন যে আসলে যুগপৎ নির্বাচনে আমরা অংশ নিচ্ছি কিনা, দেখেন যুগপৎ আন্দোলন করেছি, স্বাভাবিকভাবে দলগুলো এই সম্পর্কটা ধরে রাখতে চাইবে। এর কারণটা কি? এর কারণটা হলো যে হাসিনা কিন্তু দিল্লি পালিয়ে গেছে। ভাই যে আশঙ্কা করছেন না, আমি সেই আশঙ্কা করছি। কেন করছি? করার পিছনে অন্যতম কারণ হলো যে হাসিনা পালিয়ে গেলেও হাসিনার সমস্ত সেটআপ এখনো পর্যন্ত বাংলাদেশে রয়েছে। সচিবালয়ে আওয়ামী লীগ, পুলিশে আওয়ামী লীগ, র্যাবে আওয়ামী লীগ, বিজিবিতে আওয়ামী লীগ, ছাত্র জনতার বুকে যে সকল পুলিশ সদস্যরা গুলি চালিয়েছে, রফিক ভাই তাদের কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে? আপনি বলছেন নির্বাচনের পরিবেশের কথা, যে ভালো পরিবেশ রয়েছে, হ্যাঁ আমিও অস্বীকার করি না যে গুম খুন হচ্ছে না, কিন্তু এই যে 80% আওয়ামী লীগের পুলিশ, যেটা আইন উপদেষ্টা নিজে বলেছেন, এদেরকে স্বপদে বহাল রেখে 14 সালের, 18 সালের, 24 সালের সেই ডিসি এসপিদের কোনো পানিশমেন্ট না দিয়ে আওয়ামী লীগের ফেসিবাদের যে প্রশাসনের সেটআপ, সেই সেটআপ একইভাবে রেখে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু 11 মাস পর্যন্ত সেই একই সেটআপে এখনো পর্যন্ত দেশ চালাচ্ছে। এই সেটআপে আসলে কোনোভাবে এই ফেসিবাদের দোসররা তারা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনূসকে করতে দিবে না, কোনো না কোনোভাবে তারা ষড়যন্ত্র করবে। তার মানে কি? তার মানে অবশ্যই এই প্রতিষ্ঠানগুলো, এই বাহিনীগুলো, এই আওয়ামী লীগের অবশ্যই এদের সংস্কার করতে হবে। এদের সংস্কার ছাড়া নির্বাচনটা কঠিন হবে। আর যুগপৎ যেটা আমি বলছিলাম, হ্যাঁ সেই ধরনের যদি আলাপ আলোচনা হয় দলগুলোর সাথে, সেই ধরনের সমঝোতা হলে হয়তো যুগপৎ হচ্ছেই না। এখনো পর্যন্ত তফসিলের আগে আসলে নির্বাচনে কারা একসাথে অংশ নিবে সেই আলাপ আলোচনা হচ্ছে না। এখন শুধুমাত্র গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার, দেশকে আমরা কিভাবে ঠিক করব, কিভাবে ফ্যাসিবাদ বিরোধী বা আমরা যারা যুগপৎ লড়াই করেছিলাম তাদের ভিতর একতা ধরে রাখা যায়, সেই বিষয়গুলো আলোচনা হচ্ছে। তবে রাশেদ, আমি একটু কথা যোগ করি আপনার সাথে, সেটা হলো যে এই সরকারকে, যেটা আপনি লাস্টে বললেন যে এই সরকারের ভিতরে ভূত আছে, অতীতের ভূত, 15 বছরের ভূত আছে, তো কাজেই এই সরকারকে আর এত বেশি দায়িত্ব দেওয়ার দরকার নেই।
এখন সরকারকে আমাদের যেটা দরকার যে আরও আগেই নির্বাচনটা করানো দরকার ছিল। নির্বাচন হলে যখন একটা রাজনৈতিক দল নির্বাচনে আসবে, এই সরকারটি তো রাজনৈতিক দল না, তাদের চেইন অফ কমান্ড কিন্তু একদম কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নাই, আপনাকে বুঝতে হবে। এখন যেটা চলতেছে আমাদের রাজনৈতিক দল হিসাবে কিংবা আপনাদের দল আরও অন্যান্য যে সকল রাজনৈতিক দলগুলো যুগপৎ আন্দোলন করেছিল, তারা কিন্তু এখন দায়িত্ব পালন করছে সামাজিকভাবে, এটা আপনার জানা দরকার। এমনভাবে দায়িত্ব পালন করছে সমাজের এনার্কি তৈরি না হয়, মত তৈরি না হয়, বিশৃঙ্খলা তৈরি না হয়। এখন রাজনৈতিক দল হিসেবে আমরা দায়িত্ব এটুকু পালন করতেছি, কিন্তু এটা তো আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করার কথা আরও বেশি। আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা সহযোগিতা করছি, কিন্তু এটা তো আমাদের কাজ না। সেই জন্য নির্বাচনটা হয়ে গেলে তখন দেখবেন চেন অফ কমান্ড চলে আসবে, এই ভোট যেগুলো সেগুলো থাকবে না। সেই জন্য যত দ্রুত তার নির্বাচনটা হবে ততই দেশের জন্য। আমি শেষ করি, সেই জন্য এই যে প্রায় যে মানুষ বলে না, প্রায় কেউ বলে যে বিএনপি কেন নির্বাচন চায়, বিএনপি নির্বাচন চায় বিএনপি ক্ষমতা আসার জন্য না। বিএনপি নির্বাচন চাচ্ছে এই যে নানা রকমের যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, সংকট তৈরি করতে চায়, কিংবা পিছনে থেকে চাচ্ছে নির্বাচন না হোক, সেই কারণে চাচ্ছেন। আমরাও বলেছি ডিসেম্বরে নির্বাচন হওয়া দরকার, এই আমরা জোরালো বক্তব্য দিয়েছি। আপনার আমার কথাই তো বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন হচ্ছে না। অবশ্যই শুনেন আমার বাংলাদেশের জনগণের না এইভাবে বলবেন না, নিজেকে আপনাকে ছোট করতে পারেন, আমি আমাকে ছোট করব না। কারণ কি, মানুষ আমাকে ভালোবাসে, মানুষের ভালোবাসা আমি শিখত। মানুষ চায় নির্বাচন দ্রুত হওয়ার জন্য। সুতরাং যেহেতু একটা টাইম ফ্রেমে চলে আসছে, ফেব্রুয়ারি কথা চলে আসছে, যেভাবে হোক একদম আমাদের তারেক রহমান সাহেবই এখন বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলের সবচেয়ে নিয়ামক শক্তি, এখানে অস্বীকার করার কোনো জো নাই। এবং প্রধান উপদেষ্টা তিনি হচ্ছেন সরকারের নিয়ামক শক্তি। দুই আলোচনা যেহেতু হয়েছে, কাজে এখানে ব্যর্থ ঘটাতে চাইবে কেউ। হ্যাঁ, তারেক রহমানের সাথে মিটিং করেছে লন্ডনে, হ্যাঁ লন্ডনে মিটিং হয়ে তারিখ ঘোষিত হলো, আর নির্বাচনটা হয়ে যাবে। এই আস্ফালন দিয়ে লাভ নাই, বুঝছেন? ব্যাংক ও লাফায়, শুনে ব্যাংক কিন্তু লাফাইলে যদি সংগ্রামী হয়ে যেত, শোনেন, লাফাইলে যদি সংগ্রামী হয়ে যেত, তো সমগ্র বিশ্বের ব্যাংক যারা আছে ব্যাংক ও সংগ্রামী হতো। কাজে এগুলো কোনো কথা না। রাজনীতি চলবে এবং সঠিক সময় নির্বাচন হবে, এবং নির্বাচন জনগণের রায় প্রতিষ্ঠিত হবে, এবং জানমাল হেফাজত হবে, একটা সুন্দর গুম খুন মুক্ত আধুনিক রাষ্ট্র ব্যবস্থা তৈরি হবে, এবং বিশ্বের মানসম্মত, আপনি যেটা বলেছেন না, অতীতের যেগুলো সমস্যা, একটা সুন্দর একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে আমরা বিএনপি বদ্ধপরিকর। সে কারণে আমরা জনগণের কাছে 31 দফা বলেছি। জনগণ 31 দফার ভিত্তিতে আমাদেরকে যদি আগামী নির্বাচনে ভোট দেয়, আমাদের নেতা তারেক রহমান জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন করবে। হ্যাঁ রফিক ভাই, শোনেন, আপনি তো এই উপদেষ্টাদের নিয়ে বেশ খুব প্রত্যাশা করছেন, স্বপ্ন দেখছেন। না, সব উপদেষ্টাকে নিয়ে আমি শেষ করি, আমাকে একটু শেষ করতে দেন। হ্যাঁ, আপনি তো বলেছেন, আমাকে একটু শেষ করতে দেন। দেখেন, এই উপদেষ্টাদের অনেকের সাথে 2018 সালের আন্দোলন সংগ্রাম থেকে আমাদের পরিচয়, এরপরে তাদের সাথে দীর্ঘ ইতিহাস রয়েছে। এই উপদেষ্টাদের মধ্যে শুধু 2 জন উপদেষ্টার কথা বলে, নাম বলবো না, 2 জন উপদেষ্টাকে বিভিন্ন সময় আমি ফোন দিয়েছি যে আমাদের প্রোগ্রামে একটু আসেন, বক্তব্য রাখেন অতিথি হিসেবে। আপনাদের মতন মানুষ যদি প্রোগ্রামে আসে, তাহলে এই বিষয়টা আসলে মানুষের কাছে বেশি দ্রুত ছড়িয়ে পড়ে। প্রোগ্রামটা কি? হাসিনার পতন। প্রোগ্রামটা কি? আওয়ামী লীগের জুলুমতন্ত্রের বিরুদ্ধে। প্রোগ্রামটা কি? এই ফ্যাসিস্টদের নিপীড়নের বিরুদ্ধে। তারা শেখ হাসিনার বিরুদ্ধে কখনোই আমাদের আহ্বানে মাঠে আসে নাই, তারা হয়েছে উপদেষ্টা। সুতরাং আপনি যদি বলেন যে তারা এত সহজে ইলেকশন দিয়ে দেবে, আমি এটা বিশ্বাস করি না। আমি আপনাকে এই টকশো থেকে বলছি, এই সরকার ইলেকশন আদায় করতে এই দেশের জনগণ, এই দেশের জনগণ যখন রাস্তায় নামে না, আদায় করতে বাধ্য করবে না ইলেকশন। এই যে এখন তো আপনি আন্দোলনের দিকে যাচ্ছেন, আমার মতনই কথা বলতেছেন। আমি এটাই বলতেছি যে সরকারকে আসলে চোখে চোখে রাখতে হবে, সরকার যাতে বিপথে না যায়। সরকারের কতিপয় উপদেষ্টারা দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। নির্বাচন যথাসময়ে না হোক, তারা সেই বিষয়ে চক্রান্ত করবে, কারণ তাদের রয়েছে, 10 সেকেন্ডে শেষ করি, তাদের রয়েছে আওয়ামী প্রেম। তারা চাইবে যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক, কোনোভাবে তারা আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য চক্রান্ত করতেছে। আপনি নিশ্চয়ই জানেন কিনা আমি জানি না। আওয়ামী লীগকে আপনি এত স্মরণ করার কোনো কারণ নাই। এই উপদেষ্টাদের একটি অংশ স্মরণ করতেছেন প্রতিনিয়ত। শেষ করি, আমি শেষ করি। মনে হয় যে সরকারের উপদেষ্টা যারা সমালোচনা করছেন, তারাও এতবার বলে না। আমি কি দয়া করে আপনাকে বলি না রফিক ভাই, এত আওয়ামী লীগ করেন না, শুনেন, এত আওয়ামী লীগ করে না। আওয়ামী লীগ যারা করে তারা আওয়ামী লীগের কথা আজকে বলতেছে না। তারা তাদের 15 আগস্টে খিচুড়ি রান্না করে না, তারা জাতীয় দিবসগুলোতে একটা ব্যানার নিয়ে যায় না। আওয়ামী লীগ দেশের রাজনীতি করবে, দাঁড়াতে পারবে, এটা আমি বিশ্বাস করি না। এরা দাঁড়াতে পারবে কোন মুখে? না না, আওয়ামী লীগ কোন মুখে দাঁড়াবে? শেষ করতে দেন। কোন অধিকার নিয়ে দাঁড়াবে আওয়ামী লীগ? আমাকে বলেন। আপনার কথা তো বললেন, আমি শেষ করি। শোনেন, আওয়ামী লীগ এই যে ঘাপটি মেরে রয়েছে, আওয়ামী লীগ এই যে নিশ্চুপ, এটা আসলে একটা মানে খুবই সংশয়ের বিষয়।
আওয়ামী লীগ যদি ছোট ছোট মিছিলও নিয়মিত করতো তাহলে বোঝা যেত যে তারা ফিরে আসার চেষ্টা করতেছে। কিন্তু একটা মানুষ যখন হঠাৎ করে স্তব্ধ হয়ে যায় তখন আসলে আতঙ্ক, সন্দেহ, সংশয় বেড়ে যায়। উপদেষ্টাদের মধ্যে একটি গ্রুপ তারা কিন্তু রিফাইন্ড আওয়ামী লীগ নামে আওয়ামী লীগ ফিরিয়ে আনার চক্রান্ত করেছিল। এমনকি আমাদের সাথে তো আসলে বিদেশিদের বিভিন্ন সময় মিটিং হয়, তারাও আমাদেরকে বলেছিল যে আওয়ামী লীগকে আপনারা কেন ব্যান করবেন, আপনারা আওয়ামী লীগকে নির্বাচনে এনে হারিয়ে দেন। তাদেরও কিন্তু আওয়ামী লীগের প্রতি সমর্থন রয়েছে। প্রধান উপদেষ্টা নিজেও কিন্তু বারবার বলেছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে কি নিবে না সেটি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত। কেন বলেছে? আমি শেষ করি, যোগ করি। আওয়ামী লীগকে ব্যান করা না করার পক্ষে আমিও ছিলাম না। আপনাকে আমাকে যদি বলেন আমি শেষ আমি বলবো যে আওয়ামী লীগ এমনি শেষ হয়ে গেছে, ভালোভাবে পৌঁছাবে না। আওয়ামী লীগ এমনি শেষ হয়ে গিয়েছিল। শুনেন, আপনিও ফেসিবাদ বিরোধী শক্তি, আমিও ফেসিবাদ বিরোধী শক্তি, এখানে কাউন্টার দেওয়ার কিছু নাই। আমি কোনো খারাপ কথা বলতেছি না, এই ধরনের কথা আমি সবসময় বলি। তো আমি যেটি বলছিলাম যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ব্যাপারে প্রধান উপদেষ্টা নিজেও তার বক্তব্যের মাধ্যমে আমার কাছে মনে হয়েছে যে আন্তরিক, রিফাইন্ড আওয়ামী লীগ, এবং এই উদ্দেশ্যে কিন্তু সাবের এবং মান্নানকে জামিন দেওয়া হয়েছিল। এবং এই যে সাবের এবং মান্নানকে সামনে রেখে মূলত রিফাইন্ড আওয়ামী লীগ গঠন করতে চেয়েছিল। এবং এই বিষয়টা কিন্তু এনসিপির বর্তমান নেতারা, বিশেষ করে হাসনাত আবদুল্লাহ, তিনি কিন্তু এ নিয়েও জেনেছিলেন, তিনিও বিষয়টা কিন্তু সামনে এনেছেন যে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের একটি আলোচনা চলছে। এনিহাও, যাই হোক, আমরাও কিন্তু সবসময় বলেছি যে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের একটি চক্রান্ত উপদেষ্টাদের একটি অংশ করছে। এবং এই বিষয়টি এই কথাগুলো বলেন, আমি শেষ করি। আমি রাজনৈতিক দলের কর্মী হিসেবে বড় বিএনপির আমি বিব্রত হই। আমি বিব্রত হই। আপনি যে কথা শেষ করে দিই, না এই কথাগুলো খুব বিব্রতকর কথা। না আপনি যে বলেন যে ভিতরের কথা আওয়ামী লীগের, এগুলো দেশ জাতীয় কিন্তু জানে না, এগুলো বিব্রত করার কথা। বিব্রত করার কথা বলবেন না। আমি না একটা জাতিকে বিব্রত করার কথা। সাথে সাথে আমার আপনার কথা না, না আপনি বিব্রত, যে আপনার টেবিল টকে বললেন, আপনার ঘরে, আপনার রাজনৈতিক অফিসে, আপনার অফিসে আপনি চ্যানেলে আইসা ভিতরে কথা রফিক ভাই টকশো কিন্তু বিএনপির অন্যদের সাথে করে, তাদের আচরণ আপনার মত না। ওইটা না, আমি আপনি যেভাবে কথা বলতেছেন, না আপনাকে যদি প্রশ্ন করি যে কোথায় কোথায় আলোচনা হচ্ছে, আপনি এইভাবে কথা বলতেছেন কেন ভাই? টকশোতে আমরা রাজনীতি, আমরা ঘুরে আসি, আপনি এইভাবে আমার কথা আপনি যে বলতেছেন মান্নান কারকার নাম, আপনি যে আওয়ামী লীগের মতন স্টাইল ফলো করতেছেন, হোয়াট ইজ দিস ভাই? না অথেন্টিক, আমরা কি উড়ে এসে জুড়ে বসছি? আমাদের অবদান নাই। আপনি কিভাবে কথা বলেন? বিএনপির অন্যদের আলোচনা করেন, আমরা শেষ করে বারবার আমার কথা থামিয়ে দিচ্ছেন। আওয়ামী লীগের ভয় আপনার অস্থির হয়ে গেছে ভাই, এটা উচিত না। এটা আওয়ামী ভয় আপনার সমস্যা। না আপনার তো আওয়ামী ভয় কেন? আপনি এরকম করতেছেন না, দুঃশাসনটা আপনি ভয় পান কেন? রাসেল সাহেবকে শেষ করতে দিন। কি ধরনের রাসেল সাহেবকে শেষ করতে দিন, আমরা অনুষ্ঠান শেষ করব। জি, আপনি শেষ করুন। না ভাই, সে কথা এইভাবে করতেছে কেন? বিএনপির একদম শীর্ষ নেতৃত্ব জনাব তারেক রহমান থেকে শুরু করে বিএনপির স্থায়ী কমিটির সবার সাথে আমাদের যোগাযোগ সম্পর্ক, বিভিন্ন জায়গায় উঠি বসি, একই প্রোগ্রামে আমরা শেষ করে দিই। রফিক ভাইয়ের মতন এরকম তো কেউ আচরণ করে। আপনি শেষ করুন আপনার না, বক্তব্য। আমি খুব কষ্ট পাচ্ছি যে সে বারবার কাউন্টার দিচ্ছে কেন? আপনি কি আপনার দলের বিরুদ্ধে বলছেন? আপনার বিরুদ্ধে বলছেন? দলের বিরুদ্ধে না, এগুলো এই সব কথা। এই কথা আমি বললে আপনার সমস্যা কোথায় ভাই? আপনারটা আপনি বলেন। লাইভে এসে আমি কি বলবো? আপনি আমার রাজনীতি শিখিয়ে দিবেন? রাজনীতি আপনাকে না, আপনি এভাবে বলতে পারেন না। আপনি কেন আমাকে বারবার থামাচ্ছেন? আপনি বক্তব্য শেষ করুন। আপনি যদি মনে করেন যে আমরা রাজনীতি আমাদের বক্তব্য শেষ করুন। ব্যাপার না, আপনি কেন আমাকে বারবার থামাবেন? রাজনীতি আপনি আমার চেয়ে অনেক আগে করেন। আপনি তো না রাজনীতি বয়স আমি আপনাকে থামাইছি। আপনি যে বলতেছেন রাজনীতির অভিজ্ঞতা, রাজনীতি বয়স আপনার কত? ভাই রে, আপনি অপেক্ষা করুন। ছাত্র রাজনীতি করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি করে একটা এই জায়গায় আসছে। আমাকে কেন বারবার আজকে রাজনীতি আইসা একটা সংগঠনের সেক্রেটারি আপনার বলছে আপনাকে শিখাবো। রাজনীতি শিখার তো শেষ নাই, আপনি শিখবেন, আপনার শিখার আরো সময় আছে। আমিও সবটা আমাকে শিখাতে পারেন না। আমি শেষ করে দিই, আপনি আমাকে কোশ্চেন বলে আপনি বলতে রফিক ভাই, এটা খারাপ দেখা যাচ্ছে, মানুষ এটা আমিও বলতে চাই, আমি শেষ করি ভাই। জি শেষ। আমি আপনাকে বলতেছি আমি আমার তথ্য, আমি আমার যে অভিজ্ঞতা সেই অনুযায়ী আমি আমার বক্তব্য দিচ্ছি। এই স্বাধীনতা তো আমাকে দিতে হবে। রফিক ভাইয়ের সময় রফিক ভাই কথা বলেছে, আমি কিন্তু কখনোই তাকে কাউন্টার দিই না। আমি কিন্তু দুইজনকে থামিয়ে দিয়ে শেষ করছি না। আপনি শেষ করলেই আমি শেষ করব। আমি সেটাই বলতেছি যে অবশ্যই আমাদের ভিতরে সহনশীলতা দরকার, ধৈর্যশীলতা দরকার। আমি কি বলবো, আমার বক্তব্য খারাপ ভালো হলে সেটা দর্শক গ্রহণ করবে, সেটা দর্শক আমাকে উত্তর দিবে। হ্যাঁ, আমি শেষ করছি। সেটা রফিক ভাই বারবার, আমি খুবই দর্শকদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি এই ধরনের পরিস্থিতিতে। আমি পড়তে চাই না। আপনি আওয়ামী ফেসিবাদের কথা আশঙ্কা করতেছেন, বাইরে বাইরে দর্শকদের নিয়ে আপনি টানতেছেন। আপনি দর্শকদের নিয়ে টেনে কি আপনি বড় নেতা হয়ে যাবেন? রফিক শিকদার, আমরা একটু শেষ করতে দিন, রাশেদ খানকে শেষ করতে দিন। ভাই, আওয়ামী লীগ তো আপনার ফিরে আসার আশঙ্কা তো সবাই করে, তো আপনি করেন, আমি বিশ্বাস করি। আচ্ছা ঠিক আছে, আপনি করেন না, এটা আপনি করতে পারেন, আমি বিশ্বাস করি। আমি শেষ করি ভাই। তো সেই জায়গা থেকে আমরা মনে করি, বক্তব্য শেষ করুন। হ্যাঁ, আমার বক্তব্য শেষ করছি। সেই জায়গা থেকে সরকারের অনেকে যেহেতু আওয়ামী লীগের ব্যাপারে তাদের সফট কর্নার রয়েছে, এই জন্য আমাদের যারা আমরা ফেসিবাদ বিরোধী শক্তি ছিলাম, আমাদেরকে অবশ্যই নিজেদের ভিতরে একতা ধরে রাখতে হবে। আমরা যদি বিভক্ত হই তাহলে আওয়ামী লীগ ফিরবে, খুব স্বাভাবিক। কারণ একটা দল বা একটা শক্তি কখন আসলে ফিরে আসার সুযোগ পায়, যখন আমরা যারা লড়াইয়ে অংশ নিয়েছি আমরা যখন বিচ্ছিন্ন হয়ে যাব, বিভক্ত হয়ে যাব। দেখেন ৭১-এর পরে শেখ মুজিব যখন বাকশাল কায়েম করলো,
বাকশালের পরে আওয়ামী লীগ বাংলার মাটিতে কখনোই ফিরে আসবে এই কল্পনা কেউ করেছিল? ওই সময় জাসদের প্রায় 30,000 নেতাকর্মীকে আপনার গুম খুনের শিকার হতে হয়েছে। ঠিক দেখেন তারপরে কিন্তু আওয়ামী লীগ এরশাদের আমলে কিন্তু ব্যাক করেছে না? তো যাই হোক, এখন 24-এর আপনার গণহত্যা, এইবার 2000 মানুষকে শহীদ করা হয়েছে, 30,000 আহত যোদ্ধা। আমরা যদি আওয়ামী লীগকে ওইভাবে আসলে ভ্যাকসিন দিয়ে তাকে নিঃশেষ করে না দিতে পারি, আওয়ামী লীগকে বিভিন্ন জায়গায় আমরা তাদেরকে প্রোটেকশন দিই, তাহলে আওয়ামী লীগ তো ব্যাক করবে, খুব স্বাভাবিক। আশঙ্কা তো থাকতেই পারে। এখন আশঙ্কা যাতে বাস্তবে পরিণত না হয় সেই জন্য আমাকে ব্যবস্থা নিতে হবে। আমি তো সেই কথাগুলোই বলতেছি যে এই উপদেষ্টাদের অবশ্যই আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করেছে। দেখেন, আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করার পরেও যেভাবে আসলে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা দরকার ছিল, আমরা দেখেছি যে 28 অক্টোবর 2023 সালের 28 অক্টোবর বিএনপি 10 সেকেন্ডে শেষ করব, বিএনপি জামাতে 30,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলো। এত বড় গণ অভ্যুত্থানের পরেও সরকার এখনো পর্যন্ত 3,000 ওই রকম আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করে নাই। তার মানে কি? তার মানে সরকার অবশ্যই আওয়ামী লীগকে প্রোটেকশন দিচ্ছে। এখন এই কথাগুলো যদি আমি টকশোতে না বলতে পারি, আমি কোথায় বলবো আমি জানি না। আপনাকে ধন্যবাদ অ্যাডভোকেট রফিক শিকদার, আপনাকে ধন্যবাদ মোহাম্মদ রাশেদ খান, ধন্যবাদ। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সে অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।